রাজনীতি আর সরকার এটা তো সবসময়ই আমাদের জন্য এবং প্রত্যেকটা দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে সরকার কিভাবে চলবে, রাজনীতিটা কীরকম হবে। আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু মানুষের কাছাকাছি আসবার জন্য রাজনীতি করি। আমি পেশায় একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে আছি। আমার ভাই সামনে বসা জামাতের অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই, তো আমরা দুজনই অ্যাডভোকেট। কাজেই আমার পেশা রাজনীতি নয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। কয়েকটা কথা আমাদের পূর্ববর্তী বক্তা যারা আছেন ওনারা বলেছেন, আমি তার উত্তর দিয়ে তারপর মূল আলোচনায় আসব। ধর্মনিরপেক্ষতা নিয়ে ভাইয়ের নামটা, জি, আমাদের মনীন্দ্র দাদা বলেছেন যেই কথা, সেটার একটা উত্তর। আমাদের যে স্ট্যান্ড সেটা হচ্ছে যে আমরা বহুত্ববাদ বা ধর্মনিরপেক্ষতা সেই নীতির পক্ষে নই। আমরা বহুত্ববাদের বিরোধিতা করেছি। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে পঞ্চদশ সংশোধনীর আগের যে অবস্থা, যেখানে আপনার ফিরে যেতে চাই, সেখানে বলা আছে আমাদের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা। আমরা সেখানেই যেতে চাই। দেখেন, এটা বলার অর্থ এটা না যে আমরা সমস্ত ধর্ম বর্ণ সবাইকে আমরা ধারণ করি। এটা বলার অর্থ এটা নয়। 2011 সালের 30শে জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা যেটা উনি বলেছেন, তার মাধ্যমে 1972 সালের সংবিধানের বেশ কিছু বিষয়ে ফিরে আসা, 1975 সালের পর বিভিন্ন সময়ে সংবিধানের কয়েক দফা যে সংশোধনী হয়েছে সেই প্রস্তাবগুলোর পরিবর্তন, রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। সংবিধানের প্রস্তাবনা এবং সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথা বলা হয়। আমরা বর্তমানে সংবিধানের প্রস্তাবনায় যেটা রয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এবং ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা হয়েছে। বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মূলনীতি। এই কথা বলে আমি আমার আর দু একটা উত্তর দিব দাদার কথার, তারপর মূল আলোচনায় আসতে হবে। প্রতিবন্ধীদের বিষয়ে প্রথমে আসি। আমার বোন আছেন এখানে। আমি গতকাল একটা কনফারেন্সে ছিলাম। আপনি ছিলেন? জি, আমরা ছিলাম গতকাল, যেই একটা এরকম গোল টেবিল বৈঠক হয়েছে। আপনারা জানেন যে বিএনপি আমরা ইশতেহার নিয়ে এখন কাজ করছি। খুব শিগগিরই ইশতেহারটা সামনে আসবে ইনশাল্লাহ। সেখানে আমরা আমাদের দেশনেত্রী কখনো ওই যে অন্য ধর্ম বর্ণের তাদের আলাদা করতেন না, যে আপনার কোনো সংখ্যালঘু, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে উনি আমার নাগরিক, আমি যেমন একজন নাগরিক, ওনার যে অধিকার আছে আমার একই অধিকার আছে। আপনাকে আমি অন্য কিছু দিয়ে আইডেন্টিফাই করব না, অন্য কিছু দিয়ে না। এখন প্রতিবন্ধী ব্যক্তিদের বেলায় আমরা মনে করি কিছু জিনিস যেমন আছে, আপনি জানেন বাংলাদেশের সংবিধানে আমাদের রাষ্ট্র বলছে যে আমাদের এই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন নারী শিশু, মানে উদাহরণটা এমন যে সেই আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে নারী শিশু সহ যারা আছেন তাদের বেলায় রাষ্ট্র নতুন কোনো আইন করতে পিছিয়ে থাকবে না। মানে অনেক আইন আছে, অনেক আইন আছে। সমস্যাটা হয় কি আইনের প্রয়োগ নিয়ে, যে আইনটা প্রয়োগ করা যাচ্ছে কিনা। আমরা ওই আইনটা প্রয়োগ করতে চাই যে সঠিক অবস্থায়। যেমন ফ্যাসিস্ট একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকারের সময় 15 বছরের অধিক সময় যেমন সিস্টেম্যাটিক্যালি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সেই ধ্বংস করে দেয়া একেবারে ইনস্টিটিউশনগুলো থেকে আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়ানো, এটা এত সহজ কিন্তু না। যেই কারণে আজকে আপনারা যখন দেখছেন আমরা বলছি ল অ্যান্ড অর্ডারটা ভালো নেই, উচিত ছিল এই গত ইন্টারিম গভর্নমেন্টের টাইমে এটা আরেকটু বেটার অবস্থায় আসা, কিন্তু সেটা আনফর্চুনেটলি সেভাবে হয়তো আসেনি। আমরা আশা করব সামনের সময়গুলোতে এটা রিইনস্টেট করতে হবে। এটার আরও যে কারণ সেটাই আসছে। তার আগে
আমার দাদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ না, ঐক্য পরিষদ। এখন এর আগে আমরা 2001 সালের কথা যেটা উনি বলেছেন, হাজার হাজার নাকি ঘটনা ঘটেছে। এখন হয় কি, আজকে যিনি প্রেসিডেন্ট বাংলাদেশের শাহাবুদ্দিন সাহেব, ওনাকে দিয়েই একটা কমিশন গঠন করা হয়েছিল। তো আমি জিজ্ঞেস করি, আমি জানতে চাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, যে আওয়ামী লীগ 2008 থেকে এই যে 2024-এর 5ই আগস্ট পালিয়ে যাওয়ার, লেজ তুলে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা যে ছিল, আপনি কি মনে করেন হাজার হাজার ঘটনা যদি ঘটে থাকে, তাহলে পাশের দেশ ভারত বলুন, আমাদের অন্যান্য যেই পাড়া প্রতিবেশীর, আমাদের যেই রাষ্ট্র, অন্যান্য আমাদের আঞ্চলিক যে অবস্থানটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বাংলাদেশ ভৌগোলিক যে অবস্থানটা, কিংবা অন্যান্য উন্নত দেশ, ওনারা কি কেউ কিছুই ভাই বলতেন না? বাংলাদেশের মানুষ আমরা তো সবাই অন্ধ না। 1/11-এর পরে যেই ঘটনাগুলোর কথা বলা হচ্ছে, সেই ঘটনাগুলো অতিরঞ্জন ছিল কিনা, সেই ঘটনাগুলায় আমরা তো রাজনৈতিক কর্মী, আমারও এলাকা আছে, আপনার যেমন একটা মানে থাকেন একটা এলাকায়, তো আমরা কি সেই জায়গাগুলো, সেই ঘটনাগুলো খতিয়ে দেখি নাই? তবে একটা ঘটনা ঘটেছে, এরকম কিছু ঘটনা, যেটা রবি দাস বলেছেন, কি নাম, ওই যে শিপন কুমার রবি দাস, আপনি কয়েকটা ঘটনার কথা বলেছেন। দীপু, পুরা নামটা কি, দীপু চন্দ্র দাসের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, অসম্ভব নির্মম, অত্যন্ত। কিন্তু আমরা 1/11-এর গভর্নমেন্ট পাওয়ারে আসার পর বহু প্রোপাগান্ডা, বহু মিথ্যা তথ্য, বহু অপতথ্য এই বিষয়ে বলছি, দেখেছি, যেগুলো সত্যি ছিল না, যেগুলো অতিরঞ্জন ছিল, যেগুলো আপনার এআই জেনারেটেড ছিল, ফ্যাক্টস চেক বলে না, ফ্যাক্টস চেকের মাধ্যমে আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে ওই সব করে পার পাওয়া যাবে না, ওইটা আমরা জানি। এখন হয় কি, আপনাদের মনে আছে আমেরিকাতে আওয়ামী লীগের সময়ে একজন মহিলা, কি নাম ছিল তার, প্রিয়া সাহা তখন ফার্স্ট টার্ম, ওই যে ডোনাল্ড ট্রাম্প উনি প্রেসিডেন্ট, ওনার কাছে গিয়ে কি বলেছিল, বাংলাদেশ থেকে যে হাজার হাজার সবাইকে নাকি নির্যাতন করে অত্যাচার করে বের করে দেওয়া হচ্ছে। পরে কি দেখা গিয়েছিল, সেই ঘটনা সত্যি ছিল না। কাজেই একেবারে চিলে কান নিয়ে গেছে, হ্যাঁ, আর আমরা একেবারে ওই চিলের পিছনে দৌড় দিব, বিষয়টা মোটেই সেরকম না। তবে কিছু ঘটনা যে ঘটেনি আমি কিন্তু সেটা বলছি না, দীপুর ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, আরও এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। এই কথা বলে আমি এখন আমাদের মূল আজকের যে আলোচনা সেটাতে আসতে চাচ্ছি। দেখেন, রাজনীতি আর সরকার সব মানুষের, আমরা সবাই চাই যে একটা অগ্রাধিকার, এমন একটা ব্যবস্থা, এমন একটা বন্দোবস্ত যেখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, একটা ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যেখানে সরকার আপনার জনগণের আস্থা অর্জন করবে। কীরকম, গত 4টা নির্বাচন যদি ধরেন, 2008-এরটা সহ বলি, কারণ প্রণব মুখার্জি বাবুর বইটা তো পড়েছেন অনেকেই, যে দ্য কোয়ালিশন ইয়ার্স, পড়েছেন না? 1/11-এর গভর্নমেন্ট কিভাবে ক্ষমতায় এসেছিল। রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের একটা কাজ হচ্ছে পড়াশোনা করা, মানে সারাক্ষণ জানার চেষ্টা করা, কি হয়েছে, কি ঘটেছিল। তো যাই হোক, 2008-এর নির্বাচন, 2014-র বিনা ভোটের নির্বাচন, 2008-এর রাতের ভোটের নির্বাচন, 2024-এর ডামি আমি তুমি মামু মার্কা নির্বাচন। তার অর্থ কি, কোটি কোটি মানুষের ভোটের অধিকার ছিল না সেই দিন। এই এতগুলো বছর, 4-5 20, প্রায় 20 বছরের কাছাকাছি আমাদের তরুণ ভোটারের সংখ্যা এইবার 5 কোটির ওপরে, আমাদের নারী ভোটারের সংখ্যা এবার 6 কোটি প্লাস, 13 কোটি, প্রায় 13 কোটি ভোটার এবারের আমাদের যেই দাঁড়িয়েছে সংখ্যাটা। সেখানে এখন ক্ষমতাটা কি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য না, ক্ষমতা কি কোনো বিশেষ একটা আপনার জনগোষ্ঠী আমরা বসে থাকবো না। এখন যেখানে আপনার নারী পুরুষ শিশু সমস্ত ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষ শান্তিতে থাকতে পারবো, সেখানেই ক্ষমতার ভারসাম্য সেটা আপনার বজায় থাকে, যেখানে সমস্ত নাগরিক আমরা অংশগ্রহণ করতে পারবো সব কিছুতে, যেখানে আমাদের কথা, যেমন গত টার্ম আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদের সময় হয়েছিল কি,
ভয়ের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল। ওই যে খাদিজাতুল কোবরা নামের মেয়েটা একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে 1 বছরের দীর্ঘ সময় সে জেলে ছিল। ডিজিটাল সিকিউরিটি আইন বলুন, সাইবার সিকিউরিটি আইন বলুন, আমি তো উকিল, আমি তো কোর্টে আছি। হাজার হাজার মানুষকে, আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1000-এর ওপরে মানুষ গুম হয়ে গেছিল। এটা কোন রাষ্ট্র? এই দেশের জন্য কি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল? সেই দেশের জন্য কি যে আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো না? হাজার হাজার শত শত সাউন্ড গ্রেনেড ফুটাতো, শত শত আমাদেরকে ডাইরেক্ট গুলি করে, আমাদের ওই যে নি ক্যাপিং বলে না, তারপরে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, পাখির যেই জীবনের দাম আমাদের কেবল ভিন্ন মতের কারণে সেই দাম আমাদের ছিল না। আপনারা সেকেন্ড ক্লাস সিটিজেনের কথা বলতেছেন, আমরা তো ভাই বাসাতেই থাকতে পারি নাই, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো পরিবার আছে। কাজেই যখন 60 লক্ষ একটা নাম্বার আপনাকে দেই, তখন চিন্তা করবেন ওইটার পরিসর। 60 লক্ষ মানুষ কেবল ভিন্ন মতের কারণে, জামাত তো আমাদের সাথেই ছিল, জামাত তো আমাদের এলাকায় আমাদের সাথেই তো নির্বাচন করেছিল, এই 15 বছর তো তারা আমাদের সাথেই। আপনার সিস্টেম্যাটিক ধানের শীষ প্রতীকে 2018-তে নির্বাচন, অন্যান্য নির্বাচন যে হয়নি, যাই হোক, মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফেরত আসতে চাচ্ছি। এই যে সামনে নির্বাচন, অনেক রকম এজেন্ডা আছে, অনেক রকম কোয়ার্টার্স আছে, ভেস্টেড কোয়ার্টার্স বলি আমরা, যাদের অনেক রকম দুরভিসন্ধি থাকে, অনেক রকম কাজকর্ম থাকে, যেটা আমার দেশের মানুষের পক্ষে আসবে না। তো কোনটা পক্ষে আসবে? নির্বাচন। কেন? কারণ তাহলে আপনি আপনার যেই মতামতের, যে আপনার মত প্রকাশের যে অধিকার, যেটা থেকে আপনি বঞ্চিত, আমি বঞ্চিত, আমরা সবাই বঞ্চিত, কেউ আমরা ভোট দিতে পারি নাই। তো ভোট দিয়ে আমার জনপ্রতিনিধিকে ভোটের মাধ্যমে একটা সংসদে পাঠাবো, এইটাই তো জন আকাঙ্ক্ষা। প্রত্যেকটা রাস্তায় যদি আমার সাথে নিচে নামেন, আমি রিক্সা নিব, যেই রিক্সা নিয়ে কোর্টে যাব, জিজ্ঞেস করলেই বলবে কি যে ভাই কি অবস্থা, বাজারে যে চালের কেজি কত, কথা তো বলি, তখন বলবে কি আপা ইলেকশনের পরে ঠিক হবে। একটা সাধারণ কমন সেন্স, এটা কি বলে, নির্বাচনের পরে আপা ঠিক হবে না। মানে নির্বাচনটা প্রত্যেকটা মানুষের প্রত্যাশার জায়গা। কেউ কোনো কারণে এই নির্বাচন যদি বানচাল করে, তাহলে বাংলাদেশের সামনে যেই চোরাবালিতে দাঁড়ালে আপনাকে টেনে নিচের দিকে নিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, সেখানে আমরা আর যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সামনের দিকে আগাতে, পিছন দিকে আমরা ব্যাকওয়ার্ড আমরা আর যেতে চাচ্ছি না। আমার জামাতে ইসলামী ভাইয়ের কাছে, আপনারা নারীদের জন্য অনেক কিছু আপনি রেখেছেন বলছেন, আমার শুধু প্রশ্ন একটাই, একজন নারীকে তো ভাই মনোনয়ন দিলেন না। আমরা তো 51% নারী ভোটার, 6 কোটির ওপরে, একজন কি কম্পিটেন্ট মহিলা আপনার দলে নাই? আমি বলবো যে আমাদের সামনের যেই দিনগুলো, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছি, যে নির্বাচন আমরা চাই, যে নিয়মিত নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো এনশিওর করতে, যেটা অতীতেও বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসা বাকশাল থেকে বিএনপি করেছিল, এবং যখন সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল 4টা রেখে, সেখান থেকে আবার মুক্ত করে দেয়া, সেটাও আমাদের সময় করা হয়েছিল। অন্তর্ভুক্তিমূলক যে প্রতিনিধিত্ব, রাজনীতিতে বিভিন্ন শ্রেণী, ধর্ম, লিঙ্গ, বয়সের মানুষের যে অংশগ্রহণ, সেটা আমরা নিশ্চিত করতে চাই, যাতে সকলের কণ্ঠস্বর আমাদের এই দেশ এবং জাতি ওনারা শুনতে পায়। ন্যায় বিচার এবং নিরাপত্তা, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমি এর আগে বলেছি, সেটার উন্নয়ন এবং সবার জানমালের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করবার ব্যাপার আছে। যদিও এখনও আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট আমলের দোসর তারা প্রশাসনের বিভিন্ন স্তরে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরতে বসা আছে, সেখান থেকে নির্বাচনের পরে ইনশাল্লাহ একটা চেঞ্জ আমরা দেখব বলে আশা করি। জনগণের অংশগ্রহণ, জনগণের মতামতকে গুরুত্ব দেয়া কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা আমরা মিন করি, এবং নীতি নির্ধারণে তাদের সম্পৃক্ত করা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন গোষ্ঠী, পেশার মানুষ আমাদের
কাছে আসছেন, আমাদের দলের প্রতিনিধিদের সাথে কথা বলছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। সামাজিক অর্থনৈতিক সমতা, সকলের জন্য সমান সুযোগ তৈরি করা এবং সেই সাথে অর্থনৈতিক বৈষম্য কমানো, যা একটা সমাজকে স্থিতিশীলতা দিবে। এখন যেমন দেখছেন নানান জায়গায় অস্থিতিশীল একটা অবস্থা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেই রকম সবগুলো বিষয়ই আমাদের মাথায় আছে। দেখেন, বিএনপির একটা বিষয় শুধু বলি, তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করা, যেটা ইতিমধ্যেই তারা তরুণরা হয়েছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব উনি নিজেও, ওনাকেও আমরা তরুণদের প্রতিনিধি বলি, তারুণ্যের প্রতীক বলি, এবং তরুণদের মতামতকে গুরুত্ব দেয়া একটা দেশের এবং জাতির ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিএনপি, এবং আমরা মনে করি যেটা অপরিহার্য। নারীদের বেলায় আপনাদের মনে আছে অ্যাসিড অপরাধ দমন আইন বিএনপির সময় করা হয়েছিল 2002 সনে, যখন এই অপরাধটা এমন ভয়ঙ্কর অবস্থায় গেছিল যেখানে সেখানে মেয়েদের অ্যাসিড মেরে দিত। তো এই আইনটা করার পর, যথোপযুক্ত প্রয়োগের পর এই অপরাধটা কিন্তু কমে এসেছিল। ফ্যামিলি কার্ডের কথা আমরা এবার মহিলাদের বেলায় বলেছি। আপনারা জানেন মহিলা পুলিশে নেয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু করা, এবং আজকে যে লক্ষ কোটি নারী শ্রমিকরা কাজ করছেন গার্মেন্টসে, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। রেমিটেন্সের কথা আমরা নারীদের অবদান যদি স্বীকার করি, করতেই হবে, উপায় নেই, সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় করা। নারী শিক্ষা, নারীদের উপবৃত্তি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমানো, নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, অর্থনৈতিক মুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের যেই সক্ষমতা, এই সবগুলো বিষয় আমাদের মাথায় আছে। নারী যেহেতু আমাদের দেশনেত্রী একজন নারী, বিএনপি কিন্তু একটা নারী বান্ধব দল। আমি বলি আপনাদের, কারণ আমি তো একজন মানে রাজনৈতিক কর্মী, একেবারে তৃণমূল থেকে আজকে আমি সেন্ট্রাল কমিটির নারী একজন বসে আছে। এই জন্যই আমার ভাইকে বারবার ধরি যে মহিলাদের দেননি কেন, আমাদের আরও বেশি দেওয়া উচিত ছিল, এটা আমি স্বীকার করি। 5%-এর নিচে এটা আমাদের একটু আগামীতে রিভাইজ করতে হবে। 5% কেন, যদি অর্ধেক প্রতিনিধিত্ব আমরা করি তাইলে আর ওয়াই নট মোর, আমরা সেই দিকে যাব আর কি। তো রাজনীতি আসলে কোনো ব্যক্তিগত বিষয় না, এটা আপনাদের প্রত্যেকের কথা আমরা ধারণ করি। আপনার কথা আমি আমার সাথে করে নিয়ে যাব, যেই জিনিসগুলো আমরা করতে পারিনি সেটা আমি আমাদের ফোরামে বলবো, এবং বলবার পরে আমরা চেষ্টা করব এগুলোকে অ্যাড্রেস করতে।